ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে কিভাবে খুব সুস্বাদু করে মুরগির মাংস রান্না করা যায় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সাথে যদি দিতে পারেন আলু, তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। যারা একদম রান্না করতে পারেন না বা কোন মশলাটার পর কোন মশলাটা দিতে হয় সেটা একদম বুঝতে পারেন না, তো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে মাংস রান্না করতে পারবেন। মাংস রান্না করার জন্য প্রথমে আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। মাংসগুলোকে এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপরে আমি মাংসটাও একটু ভালো করে মেখে নিব। এরপরে আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি প্যানটার মধ্যে পুরো তেলটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ প্যানটায় তেলটা একদম লেগে থাকে। তো প্যানটা একদম তেলতেলে হয়ে গেছে। ওই পাশ থেকে তেলটা হয়তো একটু সরে এসেছে, কিন্তু না, এই প্যান কড়াইটার মধ্যে তেল দিয়ে যখন ভাজতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো প্যানের মধ্যে আমি প্রত্যেকটা আলু প্রথমে দিয়ে দিলাম। তো তারপরে আমি এক সাইডে দিয়ে দিব মাংস। তো আমার মাংস আমি এক সাইড করে একটু সাইড করে দিয়ে দিচ্ছি, যাতে আমার আলুটা এক পাশে থাকে, মাংসটা আরেক পাশে থাকে। আমি এই মাংস আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কারণ এই মাংসটা এভাবে রান্না করে খেলে এর স্বাদটা খুবই ভালো হয়। যদি দেখা যায় মাংসটা না ভেজে বা আলুটা না ভেজে রান্না করতে হয়, সেক্ষেত্রে স্বাদটা একটু ডিফারেন্ট লাগে। তো আমি আলুগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছিলাম। আলুগুলোর এক পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো আমি অপর পাশটা উল্টে দিচ্ছিলাম। ঠিক সেম উপায়ে আমি মাংসগুলোকেও উল্টে দিয়েছি। এই তো আমার মাংস আলু সব কিছু ভাজা হয়ে গিয়েছে। তো প্রত্যেকগুলোই সুন্দর মতো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। তো এখন আমি মাংস আর আলুগুলোকে হালকা আরেকটু করে ভেজে নেব, তারপরে আমি মাংস আর আলুটা উঠিয়ে নেব। অন্যদিকে আমি তরিতরকারিতে যা যা উপকরণ লাগে সবগুলো গুছিয়ে রেখেছি, যা উপকরণগুলো আমি এই মাংসের মধ্যে দিব। তো এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি মাংস আর আলুটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সুন্দর করে সব একটা একটা করে পাত্রে তুলে ফেলেছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তো কড়াই তেলটা গরম করে হয়ে আসছে, আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন তেলের পরিমাণটা মোটামুটি দেওয়ার। তো তেলটা গরম হয়ে আসছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো পেঁয়াজ বাটাটা প্রায় আমি 3 চামচের মতো দিয়েছি। আমি যেহেতু আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখি, তো আদা রসুন বাটাটা আমি প্রায় 3 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে আপনি যখন বাটা মশলাগুলো একটু বেশি পরিমাণ দিবেন, সেক্ষেত্রে তরকারিটা কিন্তু ঘনত্বটা ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব কয়টা আমি 3টা করে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 2.5 থেকে 3 চামচের মতো, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। এরপরে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে নিচে তলা থেকে পুড়ে না যায়। এখন মশলাটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা এদিকে কষানো হতে থাকবে। যখন দেখবেন মশলাটার উপরে তেল উঠে এসেছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটা ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে উপরে তেল ভেসে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব আলু। প্রথমে আমি আলুটা দিয়ে মাংসটা কষিয়ে নিব, তারপরে আলুটা কষানো হলে আমি এখানে মাংসটা অ্যাড করব। মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন আলুটাকে আগে কষিয়ে নিতে, কারণ আলুটা যেহেতু একটু শক্ত থাকে, আলুটা সিদ্ধ হতে একটু সময় নেয়। আলুটা সিদ্ধ হওয়ার পর ঝোলের পানি কমে আসলে তখন চেষ্টা করবেন মাংসটা দিতে। তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটুখানি পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু চুলায় একদম পানি বসে গিয়েছিল, কষানোটা একদম হয়ে গিয়েছিল। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আলুটাকে ভালো করে নেড়ে নিয়েছি। তো এখানে আমার আলু কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি মাংসটা অ্যাড করে ভালো করে একটু নেড়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটার উপর ভিত্তি করে আমি আর একটু ঝোলের পানি পরে দিব। আমার যদি মনে হয় যে না লাগবে না, তো সেক্ষেত্রে আমি আর দিব না। তো এখানে কিন্তু আমি আর একটুখানি ঝোলের পানি অ্যাড করেছি। ঝোলের পানি অ্যাড করে আমি এখন মাংসটা বসিয়ে দেব। তো আমি এখন ঘুরে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আমার মাংসটা কমপ্লিট। এখন আমি অন্য একটা কড়াই নিয়ে নিব। তো আমি মাংসটা অপর পাশের চুলাতে দিয়ে আমি এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি প্রায় কিছুটা পরিমাণ রসুন কুচি। তো রসুন কুচিটা আমি ভালো করে নাড়তে থাকবো। যখন আমার রসুনের কালারটা ঠিক এরকম আসবে, একদম লালচে,
তখন আমি এখন মাংসটার উপর রসুন কুচি আর তেলটা উপর থেকে ছেড়ে দেব। এই তো আমি এখন উপর থেকে রসুন কুচি আর মাংসটা ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, তরকারিতে আমি কিছুটা পরিমাণ এখন জিরা গুঁড়া অ্যাড করব। জিরা গুঁড়োটা আমি সবার শেষে অ্যাড করেছি। জিরা গুঁড়াটা সবার শেষে অ্যাড করলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে, আর দেখতেও যেমন ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। এই তো এখানে আমার মাংস তরকারিটা রেডি। ঠিক এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান, সবাই কিন্তু খেয়ে বলবে যে তরকারিটা খুবই ভালো হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না।